নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা বেশ কিছু বানান সম্পর্কে কথা বলেছি এবং সাত শব্দের সাত বিপদ এ শিরোনামে অর্থাৎ সাতটি শব্দ এই সাতটি শব্দ বাছাই করা যে সাতটি শব্দ, এই সাতটি শব্দে আমরা কেমন বিপদে পড়ি, কেমন বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি সে বিষয়ে কথা বলেছি। তো আজকে আমরা আরো সাতটি শব্দ নিয়ে কথা বলবো এবং এটি আমরা মানে কিভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ি এবং কিভাবে বিপদে পড়ি সে বিষয় নিয়ে কথা বলবে। আরো সাতটি শব্দ নিয়ে কথা বলবো। সাতটি শব্দ নিয়ে কথা বলবো। তো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। এবং এগুলো কিন্তু এই যে বাছাই করা যে সাতটি শব্দ, এই শব্দগুলো কিন্তু মানে সচরাচর যেখানে আমরা ভুল করে থাকি, এই শব্দগুলো সচরাচর ব্যবহার হয়, সব সময় ব্যবহার হয় এবং এই শব্দগুলোতে আমরা ভুল করে থাকি অথবা লিখতে গিয়ে সমস্যায় পড়ি যে আমরা এখন কি করব, এটা দেব না ওটা দেবো, এইভাবে লিখবো না ওভাবে লিখবো। পাশের জনকে জিজ্ঞাসা করি এবং পাশের জন যে তথ্যটি দেয় সেটিও কিন্তু ভুল দেয়। আমরা ওই অবস্থায় লিখে আসি এবং তাতে দেখা যায় যে আমার বানানটি ভুল হয়ে যায়, আমার শব্দটিও ভুল হয়ে যায়। ব্যাকরণ তখন এটাকে মেনে নেয় না। অতএব এদিক থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে। কাজেই ক্লাসটি তোমাদের জন্য খুবই জরুরি, মনে রাখবে। আর আরেকটি ব্যাপার সেটি হলো বানানের বিষয়টি। বানান কিন্তু দুভাবে ভুল হয়, একটা হচ্ছে বর্ণগত ভুল আর একটি হচ্ছে পদগত ভুল, পদের ভুল এবং বর্ণের ভুল। মূলত বানানে দুটি ভুলটাই মানে দুই ধরনের ভুলটাই বেশি লক্ষণীয়। একটি হচ্ছে বর্ণের ভুল আর একটি হচ্ছে পদের ভুল। এটি অনেক ব্যাকরণই এই কথাটি বলে গেছে, সে বলছে সেটি হলো যে ভুল সাধারণত দু রকমের হয়, একটি হলো পদের ভুল আর একটি হচ্ছে বর্ণের ভুল। তো আমরা আজকের ক্লাসে দেখব যে ভুলগুলো আসলে কোন জায়গায় করি আমরা। এই বর্ণগত ভুলটাই আজকে আমরা একটু নিয়ে আলোচনা করি এবং এখানে বাছাই করা যে সাতটি শব্দ, এই সাতটি শব্দের বানান কি হয় সেটি আমরা দেখি। একটি শব্দ, প্রথমে যে শব্দটি নিয়ে আসবো সেটি হচ্ছে দুরাবস্থা। এটি ঠিক নাকি দুরবস্থা? কোনটি ঠিক? এটি ঠিক না এটি ঠিক? কি লিখব, কোনটি লিখব? দুরাবস্থা না দুরবস্থা? দুরাবস্থা না দুরবস্থা, কোনটি? এটি কিন্তু যখন আমরা লিখতে যাই তখন কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যে চলে যাই। আর ওই যে একটা সহজ কথা আছে যে বাংলা ও লিখলেই হলো, একটা হলেই হলো, পড়তে পারলেই হলো, বোঝা গেলেই হলো, এরকম কথা কিন্তু বলে। এটি এটি মানে বাংলাকে যে অবহেলা করা, এটি তারই প্রকাশ মাত্র। যারা বাংলাকে অবহেলা করে, যারা বাংলা ভাষাকে অবহেলা করে, তারাই মূলত এই ধরনের কথা বলে থাকে। তো যাই হোক, সে ব্যাপারে আমরা কথা বলতে যাব না। আমরা শব্দের শুদ্ধাশুদ্ধি নিয়ে কথা বলবো এবং কোন শব্দে কি রকমের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ি, উপনীত হই, সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং সঠিক বিষয়টি আমরা জেনে নেব, সূত্রের মাধ্যমে জেনে নেব। আমরা যদি দুরাবস্থা লিখি তাহলে এটার সন্ধি আসে দূর যোগ অবস্থা। দুর্যোগ অবস্থা, এটি হলো দুরাবস্থা। কেন আসে সন্ধি? যে এখানে আসে অ আর এখানে আসে অ, এই দুটি মিলে কি হয়? আ। এই আতে আকার, এই আকারটা এসে কিন্তু এই দুরা মানে পূর্ব বর্ণের সাথে যুক্ত হয় যদি আমরা দুরাবস্থা লিখি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দুরাবস্থায় লিখলাম, সন্ধি আমি করলাম, কিন্তু এই সন্ধিটি কি ঠিক? দুরাবস্থার এই সন্ধিটি কি ঠিক? এটি হচ্ছে আমাদের আজকের বিচার্য বিষয়। যদি আমি দুরাবস্থার এই সন্ধিটি করি তাহলে কিন্তু দুরাবস্থা রাইট, কারণ দূর যোগ অবস্থা, দুরাবস্থা। কেন? যে বয়বিন্দুর সাথে এখানে স্বর অ আর এইখানে অবস্থান স্বর অ, স্বর তাতে তা দুটি মিলে হচ্ছে স্বর আ। স্বরা মানে আকার, এই আকারটি এসে পূর্ব বর্ণ কোনটা? এই দূর আকার, দুরাবস্থা।
তাহলে এই দিক থেকে কিন্তু এই সন্ধির এই দিক থেকে কিন্তু দুরাবস্থা বানানটি ঠিক। কিন্তু এখন যে প্রশ্নটি হচ্ছে সেটি হলো যে আমি সন্ধিটি করলাম, এই সন্ধিটি কি ঠিক? ব্যাকরণ বলছে এই সন্ধিটি ঠিক নয়। দুরাবস্থার সন্ধিটি হবে দুরাবস্থার সন্ধিটি হবে দু দু যোগ অবস্থা। এইটি হচ্ছে মূলত দুরবস্থার সন্ধি। দু যোগ অবস্থা, দু মানে কি খারাপ অর্থে, দু মানে কি নিন্দিত অর্থে, দু মানে কি বিপজ্জনক অর্থে, দু 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 দুঃসংবাদ, দুঃখ। দু দু যোগ অবস্থা, দুরাবস্থা। এখানে তাহলে দু যখন আসবে তখন কিন্তু এটা এসে অবস্থার সাথে এসে দুরবস্থা। এখানে সূত্রটা এরকম আসে যে দু এখানে আসে রস্যু যোগ বিসর্গ যোগ অ সমান সমান আসে র। তার মানে র জাত বিসর্গ এটি দুরবস্থা, অর্থাৎ স্বর অটা পরিবর্তন হয়ে ওখানে র হবে, অতএব রাইট হবে, সঠিক হবে দুরবস্থা। কোনো ক্রমেই কিন্তু দুরাবস্থা লেখা যাবে না, এবং এটি লিখলে ব্যাকরণ এটিকে মেনে নেবে না, ব্যাকরণ বলবে এটি ভুল। ব্যাকরণ সঠিক কোনটিকে বলছে? দুরবস্থা, দুরবস্থা, দু যোগ অবস্থা, এইটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই 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 শব্দটি আসলেই আমরা বিভিন্ন ক্ষেত্রে ভুল করে থাকি, এবং আমি একসময় আমি নিজেও এটি ভুল করতাম, কিন্তু যখন আমি সূত্রটি সঠিকভাবে দেখলাম তখন আমার চোখ খুলে গেল। তারপরের থেকে আমি নিজে আর ভুল করিনি। যেহেতু আমি আমার নিজের জীবন থেকে কথাটি বললাম, কথাটি আমার জীবন ঘেঁষা হয়ে গেল, অতএব আমি তোমাদেরকেও বলবো যে তোমরা অবশ্যই বানানটি এখন থেকে আর ভুল করবে না, কারণ আমি যেদিন থেকে সঠিকটি জেনেছি তারপরের থেকে কিন্তু আমি আর ভুল করিনি। আজকে তোমাদেরকে সঠিক জিনিসটি আমি দেখিয়ে দিলাম, অতএব আজ থেকে তুমি কখনো দুরা শব্দটি লিখবে না, দুরবস্থা লিখবে, দুরাবস্থা লিখবে না। ধন্যবাদ। এরপরের শব্দটি আরেকটি আছে, এই শব্দটি নিয়েও আমাদের আসলে মজার শেষ নেই, মজা আছে। সেটি হচ্ছে, এটি আমরা প্রায় ভুল করি অথবা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ি। সেটি কি? পুরস্কার। এটি এই সমস্যাটি হয় গিয়ে পুরো পর্যন্ত আমি ঠিক লিখলাম, কিন্তু সমস্যা কোথায় গিয়ে হয়? সমস্যা হয় গিয়ে দন্তস্ব দেব না মূর্ধন্য স দেব, দন্তস্ব দেব না মূর্ধন্য স দেব। অনেকে মূর্ধন্য সকে পেট কাটা মূর্ধন্য স একটু চিহ্নিত করার জন্য এটি বলে থাকে। তাহলে আমরা মূর্ধন্য স দেব না দন্তস্ব দেব, মূর্ধন্য স দেব না দন্তস্ব দেব, অথবা মূর্ধন্য স দিয়েই ফেললাম। সেই ক্ষেত্রে অবস্থাটা কি? ব্যাকরণ কি বলে? ব্যাকরণ বলছে যে আগে সূত্রের দিকে যাও, সূত্রের দিকে গিয়ে দেখো যে সেখানে কি আছে। এখন এখানে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে দাঁড়ায় পুর যোগ কার, পুরস্কার। এখানে কি আসতেছে? এখানে আসতেছে অ, রর সাথে অ যোগ এটি আসতেছে বিসর্গ যোগ ক, এই কটি আসতেছে। এখানে বয়বিন্দুর সাথে এটি ব্যঞ্জন ধ্বনি, এটির সাথে স্বর অ আছে, তাহলে স্বর অ আমি নিয়ে নিলাম, তারপরে বিসর্গ, তারপরে যোগ ক, তাহলে স্বর অ যোগ বিসর্গ যোগ ক। এটি আসে কি? এই সূত্রটির ফল কি আসে? এই সূত্রটির ফল আসে দন্তস্ব। অতএব বানানটি সব সময় হবে দন্তস্ব। ব্যাকরণ বলছে যে এই সূত্রটি যদি তুমি মনে রাখতে পারো, তুমি কখনো দন্তস্ব এর ক্ষেত্রে মূর্ধন্য স দেবে না। এবং যারা মূর্ধন্য স দিচ্ছে পুরস্কার বানানে, তারা সূত্র মানছে না, সূত্র জানছে না, সূত্র জানে না, সূত্র বুঝে না, যে কারণে তারা ভুল করছে, পুরস্কার বানানটা তাদের হচ্ছে না। মূর্ধন্য স দিয়ে কখনই পুরস্কার বানান হবে না, সবসময় পুরস্কার বানানটি হবে দন্তস্ব দিয়ে। কেন হবে? যে পুর যোগ কার, পুর যোগ
কার, এটি হচ্ছে সন্ধি। পুরস্কারের সন্ধি কি? পুর যোগ কার। তাহলে এখানে র, র এর সাথে আছে অ, স্বর অ, তারপরে যোগ বিসর্গ যোগ ক। এই সূত্রটা আসে কি? এই সূত্রটা সমান সমান দন্তস্ব, অর্থাৎ স্বর অ যোগ বিসর্গ যোগ ক সমান সমান দন্তস্ব, দন্তস্ব। অতএব পুরস্কার বানানটি হবে দন্তস্ব দিয়ে, কখনো কখনো মূর্ধন্য স দিয়ে হবে না। আশা করি বিষয়টি তোমাদের ভালো লাগছে, কারণ আসলে এই বানানটি নিয়ে আমাদের অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, বিব্রত হতে হয়। তখন অনেকেই অনেক কিছু বলে ফেলে, ওই সেই আগের কথাটি, মানে অবহেলার যত কথা আছে সে কথাগুলো বলে ফেলি। কিন্তু তোমরা কিন্তু কখনো শব্দকে, বাংলাকে কখনো অবহেলা করবে না, যা সঠিক তাই লিখবে এবং মেনে চলার চেষ্টা করবে। এবারে আমরা তৃতীয় শব্দটির মধ্যে যাই। এটি যেমন পুরস্কার গেল, এরপরে হচ্ছে আবিষ্কার। সমস্যা হচ্ছে ঠিক এই জায়গাটির মধ্যে, অর্থাৎ আগেরটায় যেমন দন্তস্ব নিয়ে সমস্যা হলো, এইখানে সমস্যাটা হচ্ছে মূর্ধন্য স। আবিষ্কারে কি মূর্ধন্য স দেব না দন্তস্ব দেব? কোন বানানটি সঠিক হবে? ব্যাকরণ বলছে তোমার হাতে সূত্র আছে, তুমি সূত্রটি দেখে মিলিয়ে নাও। সূত্রই তোমাকে পথ দেখাবে, সূত্রই তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে, এবং সঠিক জায়গায় পৌঁছে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আমরা এক্ষেত্রে একটু সূত্রটা দেখে নিই। সূত্রটি হচ্ছে কি? এখান থেকে আসতেছে কি? রস্যই যোগ, এখানে সন্ধিটা আমার আগে করে নিতে হবে। সন্ধিটা হচ্ছে কি? আবি, আবি যোগ কার। এটি হচ্ছে মূলত সন্ধি। আবিষ্কারের সন্ধি কি? আবি যোগ কার। আমরা এখন সূত্রটি আনবো। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে রস্যিকার, রস্যই যোগ বিসর্গ যোগ কার। আগে কি আসছিল? আগে এসছিল স্বর অ, স্বর অ যোগ বিসর্গ যোগ ক সমান সমান দন্তস্ব। কিন্তু এখানে আসলো রস্যই যোগ বিসর্গ যোগ ক, রস্যই যোগ বিসর্গ যোগ ক। এইখানে সমান সমান হচ্ছে মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স, যেটি আমরা বলে থাকি পেট কাটা মূর্ধন্য স। আসলে পেট কাটা মূর্ধন্য স বলতে কোনো শব্দ নেই, ওটার নামে হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য স। আগেরটি হচ্ছে দন্তস্ব, দন্তস্ব, এটা হচ্ছে মূর্ধন্য স। তাহলে আমরা দেখলাম যে সূত্রটি অনুযায়ী আমরা পেয়ে গেলাম যে রস্যই, আবি, আবি রস্যই, রস্যই, রস্যই যোগ বিসর্গ যোগ ক সমান সমান মূর্ধন্য স। অতএব ব্যাকরণ এখন একদম সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে যে এই সূত্র অনুযায়ী তুমি এখন কি বসাবে সিদ্ধান্ত নেও। যেহেতু আমরা মূর্ধন্য স পেয়ে গেলাম, অতএব এই বানানটি আবিষ্কার, এই বানানটি সবসময় হবে মূর্ধন্য স। যখনই কেউ এটিকে দন্তেস্ব দিয়ে লিখবে, সেটি ব্যাকরণ কোনো ক্রমে মেনে নেবে না, ব্যাকরণ বলবে এটি ভুল। আর যখনই কেউ এটিকে মূর্ধন্য স দিয়ে লিখবে, তখনই ব্যাকরণ এটিকে মেনে নেবে, ব্যাকরণ বলবে এটি শুদ্ধ বানান। তাহলে পুরস্কারে হবে দন্তস্ব এবং আবিষ্কারে হবে মূর্ধন্য স। এটি আমরা পরিষ্কার হয়ে গেলাম। এরপরে আমাদের আশা করি এ ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকার কথা না, আর কোনো জটিলতা থাকার কথা না, এবং আর বিব্রত হতে হবে না, কারণ সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। পুরস্কারের সূত্রটা হচ্ছে কি? অ, স্বর অ যোগ বিসর্গ যোগ ক সমান সমান দন্তস্ব, আর রস্যই যোগ বিসর্গ যোগ ক সমান সমান মূর্ধন্য স। অতএব আবিষ্কারে আবি যোগ কার, আবিষ্কার, এইখানে মূর্ধন্য স, আর ওইখানে হচ্ছে পুরোযোগকার, পুরোযোগকার পুরস্কার, পুরস্কারে দন্তস্ব, আবিষ্কারে হচ্ছে মূর্ধন্য স। এবার আমরা পরবর্তী শব্দ নিয়ে কথা বলবো, এবং আশা করি বুঝতে পারছো যে এই শব্দগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আমি আবার বলছি, এর আগেও বললাম, সচরাচর ব্যবহার করে থাকি এবং সচরাচরই ভুল করে থাকি। সচরাচর ব্যবহার করি এবং সচরাচরই ভুল করে থাকি। অথচ একটু সতর্ক থাকলেই কিন্তু, একটু সতর্ক হলেই কিন্তু আমাদের এই বানানগুলো ভুল হয় না। আমরা নিজেদেরকে শুদ্ধ বলে প্রমাণ করতে পারি, সঠিক বলে প্রমাণ করতে পারি। তো বিষয়টি একটু মনোযোগ সহকারে শুনবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, প্রয়োগ করবে, প্রয়োগ করবে। যত প্রয়োগ হবে তত কিন্তু এটি শানিত হবে, এটি আরো মজবুত হবে তোমার মানসপটে।
তুমি মাথায় মানসপটে, আচ্ছা মানসপটে মজবুত হবে, মাথায় মজবুত হবে। আচ্ছা এবার আমরা পরবর্তী শব্দে চলে যাই। পরবর্তী শব্দটা হচ্ছে প্রশস্ত। প্রশস্ত, এইখানে যে সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এই প্রশস্ত বানানটি আসলে পাশের জনকে আমি জিজ্ঞাসা করি, আমি যখন একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই, বিব্রত হচ্ছি যে প্রশস্ত এখানে আমি দন্তের শয় ত দেব নাকি দন্তের শয় থ দেব, দন্তের শয় তয় দেব নাকি দন্তের শয় থয় দেব, কি বলো? পাশের জনকে জিজ্ঞাসা করি, পাশের জন বলে দিয়ে দাও একটা হলেই হয়, দিয়ে দাও একটা হলেই হয়। এই যে হলেই হয় সেই আগের কথাটাই, এই হলেই হয় দিয়ে কিন্তু আসলেই যাই হোক বাংলাকে চালানো যাবে না, বাংলা হবে না, বানানকে সঠিক করা যাবে না। বিষয়টি জানা থাকতে হবে, মাথায় ধরে রাখতে হবে, মানুষ পরে ধরে রাখতে হবে, বুঝতে হবে। এখন আমরা একটা সূত্র, এর আগেও কিন্তু আমি দন্তের স থ, দন্তের শয় ত এবং দন্তের শয় থ, এটির কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়ে গেছি এবং বিস্তারিত বুঝিয়ে দিয়ে গেছি। আজকেও সেই প্রশ্নটি চলে আসলো, সেই প্রসঙ্গটি চলে আসলো এবং ভালো একটা শব্দ আমি পেয়ে গেছি, আমরা যেটি উপস্থাপন করতে যাচ্ছি। আমরা দেখি এখানে শব্দের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ কোনটি। প্রথম অংশ হচ্ছে প্রশ যোগ দন্তের শয় ত, অর্থাৎ এক অক্ষর, দ্বি অক্ষর, ত্রি অক্ষর, ত্রিমাত্রিক অক্ষর, একাক্ষর, দ্বি অক্ষর, ত্রিমাত্রিক অক্ষর, এবার যদি অক্ষর বিশ্লেষণ করি তাহলে কিন্তু হয় প্রশস্ত, প্রশস্ত, প্রশ যোগ স্ত। তাহলে আগের অংশটি হচ্ছে প্রশ এবং পরের অংশটি হচ্ছে দন্তের শয় ত। দন্তের শয় ত, কখন দন্তের শয়তয় হবে, মানে এটা কি আমরা কি এটা দন্তের শয়তয় রাখবো নাকি দন্তের শয়তয় রাখবো, সেইটা আমরা এখন একটু বিশ্লেষণ করে বের করব। যদি আমাদের নিয়মটা কি, দন্তের শয়ত সেইখানে বসবে, দন্তের শয়ত সেই শব্দটির পিছনে বসবে, সেই শব্দটির শেষে বসবে। যদি আগের শব্দটির একটি অর্থ থাকে, যদি আগের শব্দটির চট করে একটি অর্থ বলা যায় এবং একদম চরিত একটা অর্থ বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে হবে দন্তের শয় ত। আর যে ক্ষেত্রে অর্থ যে ক্ষেত্রে না, যে দন্তের শয় ত হবে আগের অংশটির যদি অর্থ বের করা যায়। কিন্তু এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এই প্রশের, প্রশ পয় র ফড়া দন্তের স, প্রশ এর কোনো অর্থ নেই, আপাতত পাচ্ছি না। যদি না পাই, যদি আগের অংশের কোনো অর্থ খুঁজে না পাই, তাইলে সেই ক্ষেত্রে হবে দন্তের শয় ত, দন্তের শয় ত। তাহলে দন্তের শয় তটা কখন কোথায় হয়, দন্তের শয় তটা সেইখানে হয় যদি আগের অংশের কোনো অর্থ খুঁজে পাওয়া না যায়, যদি আগের অংশের কোনো অর্থ খুঁজে পাওয়া না যায়, আগের অংশের যদি কোনো অর্থ না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দন্তের শয় ত হবে। আর যদি অর্থ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হবে দন্তের শয় থয়। যেমন পরবর্তী শব্দ এর সাথে, যেমন আমরা কি গৃহস্থ, গৃহস্থ, এটি দেব না দন্তের শয় তয় দেব, আমরা একটু বিশ্লেষণ করে বের করে নিতে পারি, এখানেই বের করে নিতে পারি। এই গৃহ আগের অংশটি কিন্তু আমরা সচট করে একটি অর্থ বের করে ফেলছি, যে গৃহ শব্দের অর্থ হচ্ছে ঘর, তাহলে এটির অর্থ কিন্তু আমি জানি। তাহলে আগের অংশটির অর্থ যদি পাওয়া যায়, আগের অংশটির অর্থ যদি বোঝা যায় এবং আগের অংশটির অর্থ যদি চট করে চিহ্নিত করা যায়, তাহলে পরের অংশটি অর্থাৎ দন্তের শয় থ না দন্তের শয় ত হবে। একদম সঠিকভাবে আমি বলে দিতে পারবো দন্তের শয় থ হবে। তাহলে নিয়মটি কি দাঁড়ালো, নিয়মটি দাঁড়ালো এই যে দন্তের শয় থ হবে সেই ক্ষেত্রে যে শব্দের আগের অর্থ পাওয়া যাবে, আগের সব অংশটির অর্থ আছে, আগের অংশটির অর্থ আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে দন্তের শয় থয়। আর সেই সমস্ত শব্দ যার শেষে দন্তের শয় ত বসবে তার আগের অংশের কোনো অর্থ থাকবে না, অর্থাৎ প্রশের কোনো অর্থ পাওয়া যাচ্ছে না কিন্তু গৃহের অর্থ পাওয়া যাচ্ছে। অর্থ আগের অংশটির অর্থ থাকার কারণে দন্তের শয় থ এবং আগের অংশটির অর্থ না পাওয়ার কারণে, অর্থ না থাকার কারণে দন্তের শয় ত। তাহলে এখন বিষয়টি কিন্তু আমাদের সামনে একদম পরিষ্কার হয়ে গেল, কোন ক্ষেত্রে দন্তের শয় ত হবে, কোন ক্ষেত্রে দন্তের শয় থয় হবে, তা একদম পরিষ্কার। আমাদের আর ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকলো না এবং আমরা বিব্রত হব না। অতএব বিষয়টি আমাদের মনে রাখতে হবে এবং
চর্চা করতে হবে, প্রয়োগ করতে হবে, শব্দগুলো বুঝে 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 প্রয়োগ করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। সর্বশেষ একটি শব্দ নিয়ে কথা বলবো, এবং যে শব্দটি শতকরা শিক্ষার্থীদের মধ্যে শতকরা কত ভাগ বলবো, 85 ভাগ 90 ভাগ ছেলে মেয়ে সে শিক্ষার্থী এটি ভুল করে থাকে, এবং তাদের ধারণা যেভাবেই লিখে যাচ্ছি স্যারেরা কিছু বলছেন না এবং হচ্ছেই তো, অতএব এটি নিয়ে আর কথা বলার কি আছে। কিন্তু ওই যে আগেই যে কথাটি আমি বলেছি সেটি হলো যে আমি যা জানবো সেটি সঠিক জানবো, অন্যে কি জানছে বা কি জানে কি করছে সেটি আমার দেখার সুযোগ নেই, আমার দেখার দরকারও নেই। আমি দেখবো যে আমি সঠিক আছি কিনা, আমি শুদ্ধ করছি কিনা। বানানটি একটু বলি, আমি বানানটি কি বানান, যে বানানটি আমি ভুল করে থাকি, বরাবরই ভুল করে থাকি, এটি বিজ্ঞান। এই বানানটি আমরা বরাবরই ভুল করে থাকি, এবং এর সাথে বানানটি আসছে অঞ্জনা, 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 এই বানানটি। এখন এর মধ্যে আর এর মধ্যে একটা পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে, এবং এটি ভালো করে বুঝে নিতে হবে। এখন এইটা আমরা কিভাবে লিখি, এই পরীক্ষার খাতায় বা নিজেদের খাতায় বা বিভাগ উল্লেখ করতে, শাখা উল্লেখ করতে আমরা সেটা কিভাবে লিখি, আমরা কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা এইভাবে লিখি, ওই রকম একটা টান দিয়ে কোনোভাবে দিয়ে যায়, আসলে ওখানে কি আছে সেটা কিন্তু বুঝি না, আর আসলে আমরা কেউ কোনো খাতায় এটা চিহ্নিতও করি না, ওই যেভাবে লিখছে ওইভাবেই হয়ে যায়। এখন শিক্ষার্থীরাও কিন্তু এভাবেই লিখে যায়, আবার ওই অঞ্জনাটাও ওই রকম একটা টান দিয়ে রেখে যায়, ওই ওই হলেই হলো, ওই ওই বোঝা গেলেই হলো, ওই পড়া গেলেই হলো, ওই বোঝা গেলেই হলো, এরকম একটা ভাবনা নিয়ে, এরকম একটা মানসিকতার থেকে কিন্তু আমরা এই দুইটা বানান ব্যবহার করি, যেটি নাকি আমাদের জন্য একটা দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি হয়, একটা দুঃখজনক পর্যায়, একটা লজ্জাজনক পর্যায়ে, যে আমরা এই বানানটি আমরা ওই যেনতেন ভাবে লিখেই প্রকাশ করে চলে যাই, প্রকাশ করার চেষ্টা করি, প্রকাশ করি। এটি যাতে আর না হয় আমরা একটু বিশ্লেষণ করে বের করার চেষ্টা করি যে বিজ্ঞান বানানে মূলত কি আছে। মূলত প্রশ্নটা কিন্তু জেগেছে এই বিষয়টুক নিয়ে, এইটুক জায়গা নিয়ে, এখানে কি আছে সেটি আমি দেখব। এখানে কিন্তু মূলত আছে বর্গীর জ যোগ ইয়, এটি আছে বর্গীর জ যোগ ইয়, এটি আছে বিজ্ঞান বানানে। তাহলে বর্গীর জ যোগ ইয় এইটি আছে, বর্গীর জ যোগ ইয় মানে আগে বর্গীর জ পরে ইয়, এইটাকেই কিন্তু আমরা লিখি এই বর্গীয় জ, এইখান থেকে এইভাবে কিন্তু শব্দ এইভাবে কিন্তু বর্ণের সংযোগটা লিখতে হবে। বর্গীর জ ইয়, আগে হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জ পরে হচ্ছে ইয় বা নিয়, নিয়। তাহলে এইটাকে আমি যদি লিখি তাহলে কিন্তু এই চিত্রটি আসে, বর্গীয় জ, এইটি হচ্ছে এই রকম, এইটি কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে এইখানে এটি কিন্তু বর্গীর জ ইয়, এইটি লিখতে গিয়েই আমরা হেরে যাই, আমরা কিন্তু সেখানে পারি না, এবং দুঃখজনক হলেও সত্য, আমি আগেই বলেছি ওই যেন তেন ভাবে একটু পেজগোজ দিয়ে রেখে যাই, ওটি হয়ে যাচ্ছে এবং কেউ কোনো রকম কিছু বলছে না, আমি বরাবরই ভুল করে আসতেছি। তো আজকের থেকে আমরা এই বানানটি আর ভুল করব না, এটা কিন্তু বর্গীর জ ইয়। এবারে আসি পরবর্তী বানানটির ক্ষেত্রে, সেটি হচ্ছে অঞ্জনা বা অঞ্জলি, অঞ্জনাই বলি। এইখানে কি আছে, এইখানে এইটুকের মধ্যে আছে ইয় যোগ বর্গীয় জ, আগে হচ্ছে ইয় যোগ বর্গীয় জ, আগে আছে ইয় বর্গীয় জ, আর আগেরটা ছিল কি বর্গীয় জ ইয়, অর্থাৎ ইয়র নিচে হচ্ছে বর্গীয় জ, এটি কিন্তু এটি মানে হচ্ছে এটি যদি আমি লিখি তাহলে আসে এইরকম চিত্রটি আসে। তাহলে আমি কিন্তু সঠিকভাবে জেনে নিলাম যে ইয় বর্গীয় জ তার মানে ইয় বর্গীর জ হচ্ছে জ, অঞ্জ।
এই চিত্রটি লিখতে হবে। এইটা হচ্ছে বর্ণের সংযোগ চিত্র। তাহলে ইয় বর্গীয় জ হচ্ছে অঞ্জনা বানানে, আর বিজ্ঞান মানে হচ্ছে বর্গীর জ ইয়, অর্থাৎ বর্গীর জ আগে আসবে পরে যাবে ইয়, আর এক্ষেত্রে ইয় আসবে আগে পরে যাবে বর্গীয় জ। এই বানানটি আমি বোধ করি যে এখন থেকে আর ভুল হওয়ার আশঙ্কা নেই। আমরা নিশ্চিত যে এটি আর ভুল হবে না, এবং কোনো ক্রমে হবে না। যারা এতদিন যা করে এসছে সবার জন্য, সব কিছুর জন্য আসলে অনুতপ্ত হওয়াটাই ঠিক, যে ভুল করে আসছি, আর যাতে ভুল না হয়, ভুল হবে না, আমরা এই ব্যাপারে নিশ্চিত থাকলাম। তো শিক্ষার্থীরা, আজকে যে 5টি 7টি শব্দ নিয়ে কথা বললাম, এটি কিন্তু প্রয়োজনীয় শব্দ, এবং আমি আগেই উল্লেখ করেছি যে সচরাচর আমরা এই শব্দগুলো ব্যবহার করি এবং সচরাচরই শব্দগুলি ভুল করে থাকি। শুধুমাত্র আমাদের জনিত অভাবের কারণে এটি ভুল হয়ে যায়, অথবা অবহেলার কারণে এটি ভুল করে ফেলি। আর আমি যতটুকু না অবহেলা করি, পাশের জন আমাকে অবহেলাটা বেশি করায়, অর্থাৎ তার মুখ দিয়ে বেরোয়, ও একটা হলেই হলো, একটা বোঝা গেলেই হলো, পড়া গেলেই হলো। এই বিষয়টি যেন আমাদের মাথায় না আসে। আমরা শিক্ষার্থী, আমরা যা জানবো সঠিক জানবো, বুঝে নিব এবং সঠিক জিনিসটি প্রয়োগ করব। কোনো ক্রমেই আমরা কোনো ভুল বিষয় মাথায় রাখবো না, ভুল বিষয় আমরা লিখবো না। যা জানবো সঠিক জানবো, যা লিখবো সঠিক লিখবো। তো আজকে এই পর্যন্তই। তোমাদেরকেও সতর্ক থাকতে হবে। বাংলা নিয়ে কিন্তু অনেক রকমের কথা আছে। বাংলাকে সবাই অবহেলা করে, বিশেষ করে বাংলাকে নিয়ে অবহেলা করে, যে বাংলা সত্যিকার অর্থে বলতে একেবারে খুব একটা সমস্যা তা দেখি না। আমি বলেই ফেলি কথাটি, বাংলা কিন্তু মূলত কেউ কোচিং করে না, বাংলা কেউ প্রাইভেট পড়তে চায় না, বাংলা কেউ প্রাইভেট পড়ে না, গার্ডিয়ানরাও ঠিক বাংলাকে প্রাইভেট পড়াতে চায় না। প্রাইভেট পড়ানোর ঝুঁকি হচ্ছে শুধুমাত্র ইংরেজি এবং অঙ্ক নিয়ে। এক্ষেত্রে আমাদের বাংলাটা একদম অবহেলার বিষয়, এবং কেউ কেউ বলেই ফেলে যে বাংলা মাতৃভাষা, সেটাও কি আবার পড়তে হবে? এখন প্রশ্নটি দাঁড়িয়ে যায় এইখানেই, এবং দুঃখটার জায়গাটা হচ্ছে এইখানেই, যে বাংলা কিন্তু ওই পরিবার থেকে উঠে আসার কথা, কিন্তু যদি প্রশ্ন রাখা যায় যে আপনার যে পরিবারটিতে কি সঠিকভাবে বাংলার চর্চা হচ্ছে, বাংলার উচ্চারণগুলো কি সঠিকভাবে হচ্ছে, বাংলার অর্থবিন্যাসগুলো কি সঠিকভাবে হচ্ছে, বাংলা কি লেখালেখি হচ্ছে সঠিকভাবে, যদি ফ্যামিলিগতভাবে এটি উঠে আসে, সঠিক পর্যায়টি উঠে আসে, তাহলে বাংলা পড়ার দরকার নেই। আর যদি আমরা ভাবি বা আমরা মনে করি যে না, ফ্যামিলিগত দিক থেকে, পরিবারগত দিক থেকেই বাংলার সঠিক চর্চা হচ্ছে না, বাংলার অশুদ্ধ উচ্চারণ হচ্ছে, বাংলার চলিত রূপ, মার্জিত রূপ, প্রমিত রূপ, সাধুরূপ কোনোটি সঠিকভাবে মেনে চলা হচ্ছে না, যেটা যেভাবে বলছি সেভাবেই বুঝে নিচ্ছি, সেভাবেই কাজ করছি, বাংলা তার দিক হারিয়ে ফেলছে, বাংলা তার সঠিক পথ হারিয়ে ফেলছে, বাংলা তার সঠিক ভাবনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যদি এটি আমরা কল্পনা করি, আমরা ভাবি, মেনে নেই, তাহলে অবশ্যই বাংলার দিকে গুরুত্ব দিতে হবে, বাংলাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। এবং বিষয়টি হয়তোবা এতদিনে একদম পরিষ্কার হয়ে গেছে। আমরা বেশ কিছু শব্দ যখন নিয়ে আমরা কথা বললাম, বোঝা যায় যে বাংলা কত কঠিন, অথচ বুঝলে বাংলাটাই হচ্ছে সবচেয়ে সহজ। হ্যাঁ, আর কথাটা কিন্তু সত্য যে বাংলা হচ্ছে সহজ, কিন্তু সেটি তো বুঝার পরে সহজ। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি বুঝবো না, যতক্ষণ পর্যন্ত আমি পাঠোদ্ধার করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি এর সঠিক চিত্র পাবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাটা আসলেই কঠিন। আর যখন আমি বুঝে ফেলবো, তখন বাংলা হচ্ছে সহজ। তো ধন্যবাদ সবাইকে। কথাগুলো বলতাম না, কিন্তু দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়, কারণ বাংলা ক্লাস কেউ দেখে না, বাংলা ক্লাস কেউ শুনে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। তবে আজকে আর কথা বাড়াবো না। শিক্ষার্থী, তোমাদের নিয়ে আর কোনো কথা বলার সুযোগ নেই। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো এবং কথাগুলো অনুধাবন করতে পেরেছো। তোমরা সতর্ক থাকবে, যেখানেই থাকবে বাংলা নিয়ে সতর্ক থাকবে, বাংলা যেন কোনো রকম অবহেলার পাত্র না হয়। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একটি কথা যেটি আমি সব ক্লাসে বলে থাকি, বেশি বেশি পড়বে। তোমাকে কিন্তু অবশ্যই আলোকিত মানুষ হতে হবে। যত বেশি পড়বে তত বেশি তুমি জানবে, যত বেশি তুমি পড়বে তত বেশি বুঝতে পারবে, যত বেশি পড়বে ততই তুমি আলোকিত হবে, তোমার জ্ঞান, তোমার মস্তিষ্ক আরো শানিত হবে।
ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।